সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্পাদকীয়তে আজকের বিষয় তেলের দাম কমার সুফল পাচ্ছে কে, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, ক্যাবের উপদেষ্টা এবং জ্বালানি বিশেষজ্ঞ। মাঝখানে আছেন মোহাম্মদ উস্তম আলী খান, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, এবং ওই প্রান্তে আছেন রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। ধারালো অস্ত্রের আঘাতেই খুন হন জুলাস ও তার বন্ধু। খুনিরা ছিল প্রশিক্ষিত, জানালেন ময়নাতদন্তকারী চিকিৎসক। দেশকে অস্থিতিশীল করতেই চলছে টার্গেট কিলিং, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাশিমপুরে কারারক্ষী রোস্তমের স্বজনদের কান্না থামছে না কিছুতেই। প্রধান আসামি হিমেল আটক, শিগগিরই রহস্য উদ্ঘাটনের আশ্বাস পুলিশের। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। প্রচলিত আইনে নয়, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের পরামর্শ অপরাধ বিজ্ঞানীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি দাবিতে প্রতিবাদ কর্মসূচি, ক্লাস বর্জন। এবং প্রচন্ড গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। পানীয় গ্রহণে বাড়তি সতর্কতা নিতে বলছেন চিকিৎসকরা। স্যার, তেলের দাম তো কমল, কিন্তু যারা ভোক্তা তারা কিন্তু এটা কোনো সুফল পাচ্ছে না। সেটা আপনি গাড়ির ক্ষেত্রেই, বাস ভাড়ার ক্ষেত্রেই বলেন, অথবা পণ্য পরিবহনের ক্ষেত্রেই বলেন, অথবা সেচ পাম্পের ক্ষেত্রেই বলেন। আমরা দেখি একটু জনগণ কি বলছে। যখন গ্যাসের দাম বাড়ে তখন সব গাড়ি হয়ে যায় তেলের, আর যখন তেলের দাম কমে তখন সব গাড়ি হয়ে যায় গ্যাসের। সরকার কমাইছে, কিন্তু এটার সুফল আমরা কোনোদিন পাবো না। যে কোনো জিনিসের দাম বাড়লে ভাড়া বাড়ে, যদি কমে তাহলে কমে না। বাসেলার তো কমায়নি 1 টাকাও, ওনারা 5 টাকাই নেয়, 2 টাকার বাড়া 3 টাকা বেশি নেয় ওরা। একবার বাংলাদেশে যেটা বাড়ে সেটা কমতে তো কখনো দেখিনি, এখন দেখা যাক ওনারা কি করে। কি করবেন বলেন। এখন প্রথম যে জায়গা থেকে আমাদের দেখা দরকার যে সরকার কি তার আদর্শিক জায়গায় আছে কিনা। তেলের মূল্য বা জ্বালানির মূল্য বাড়লে, বিদ্যুতের মূল্য বাড়লে সবকিছু বেড়ে যায়, যে কথাগুলো ভোক্তারা বলেছে, যে যাত্রীরা বলেছে বা জনগণ বলেছে। কিন্তু কমলে কখনো কমে না, সেটাও বলেছে। কমলেও বাড়ে, সেটা তারা বলেনি, আমি সেটা যোগ করলাম। তেলের দাম কমানোর সঙ্গে সঙ্গে 24 ঘন্টা বোধহয় পার হয়নি, কমানোর সিদ্ধান্ত কমালো তো কাল বা পরশু, গত 2 দিন আগে ঘোষণা আসলো 24 তারিখে। কিন্তু যখনই সরকার সিদ্ধান্ত ঘোষণা আসছে, সঙ্গে সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বিআরসিতে চলে আসছে। সরকার দেখা যাচ্ছে যে তেল দাম না কমিয়ে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় না করে সরকার একেবারে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমি কিছু মুনাফা করতে চাই, আমি মুনাফা করছি। এটার ব্যাপারে কোনো রাগঢাক নেই। যখন দেখা গেল যে জনপ্রতিবাদ উঠল, গণপ্রতিবাদের মুখে সরকার মুখ রক্ষার্থে কিছু কমালো। সেই কমানোটা কোনো পরিকল্পনা মাফিক কমানো হয়নি, এবং এটার এই পরিমাণটা, যে কথাটা আপনি বলছেন বা পাবলিকও বলছে যে তারা এর কোনো সুবিধা পায়নি, কিন্তু সুবিধা পাবে কি পাবে না, এটা কমানোর আগে বা কমানোর সিদ্ধান্ত নেওয়ার সময় বা কি পরিমাণ কমানো পাবে এবং কিভাবে বা পাবে, সেই সব বিষয়গুলো মাথায় রেখে পরিকল্পিতভাবে, পদ্ধতিগতভাবে কমিয়ে সেইটাকে পাস থ্রু করে দেওয়া, কমানোটাকে পাস থ্রু করে দেওয়া, দিয়ে তাদের ভোক্তাদের ক্রয় ক্ষমতা বাড়ানো, সেই বিষয়টি সরকারের বিবেচনার মধ্যে ছিল না, সরকারের হোমওয়ার্কের মধ্যেও ছিল না। সেই প্রমাণ আমরা পাচ্ছি। এখন আসেন যে সরকারের যে জিনিসটা মাথায় ছিল, যে আমি যে পরিমাণ লাভ করছিলাম, একেবারেই মুনাফা খুরি ব্যবসায়ীদের মতো করে সরকার চিন্তা করেছে যে আমি এখানে এতটা লাভ করছিলাম, সুতরাং এখানে তো আমি এখন মুখ রক্ষার্থে কিছু কমিয়ে ফেললাম, এইটা বাড়ানোর জন্য বা এটা কম্পেনসেট করার জন্য এখন আমার গ্যাসের দাম বাড়াতে হবে। গ্যাসের কিন্তু এখন আমার সঙ্গে সঙ্গে বিদ্যুতের দাম বাড়াতে হবে। 1 বছরের মধ্যে যে বাড়ানো যায় না, আইন নেই, নিয়ম নেই, এটাও সরকারের মাথায় নেই। সরকার সঙ্গে সঙ্গে বিআরসিতে দৌড়াইছে। তাহলে এই দুটো জিনিস যদি আপনি চিন্তা করেন, তাহলে সরকার মুনাফা চায়।
সরকার এখন, এবং সেই মুনাফা করার জন্য সরকার কোনো আইন কানুনও মানতে রাজি না। অর্থাৎ অসাধু ব্যবসারা যেভাবে মুনাফা যেন তেন প্রকারে করতে চায়, সরকারের মধ্যে এক ধরনের ক্রিয়াশীল শক্তি, তারা এত বেশি ক্ষমতাবান হয়ে গেছে, এত বেশি সরকারের মধ্যে প্রভুত্ব বিস্তার করে ফেলেছে যে তারা যা ভাবছে, যা বলছে তাই হয়ে যাচ্ছে। সরকারের আর জনকল্যাণমুখী চরিত্র দেখা যাচ্ছে না। সরকার তার আদর্শিক জায়গায় নেই। সরকারের আদর্শ হচ্ছে একটাই, সে যে কোনো মূল্যে জনগণের কল্যাণ নিশ্চিত করবে, জনগণের সেবা নিজে করবে, অথবা কাউকে দিয়ে সেবা ক্রয় করে সবার সেবা নিশ্চিত করবে। সেই জায়গা থেকে তেলের দাম কমানো বলেন, বাড়ানো বলেন, বা যা কিছু করা বলেন, সেইটা করা দরকার, কিন্তু সেখানে করেনি। এখন আসেন যে মুনাফার ব্যাপারটি আসেন। সরকার বলছে, কয়েকদিন আগে অর্থমন্ত্রী হোটেল ওয়েস্টিনে আপনার ইন্ডিপেন্ডেন্টের এক অনুষ্ঠানে বললেন যে এইসব মুনাফার টাকা দিয়ে আমরা উন্নয়নমূলক কাজ করব। এর আগে আমরাও এই জিনিসটাই চিন্তা করেছি যে বাজেটের এটাকে বাজেট যে বৃদ্ধি করা হচ্ছে, বাজেটে যে ঘাটতি আছে সেই সব জায়গায় পূরণ করার জন্য এই টাকা সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর ভর্তুকি দেওয়া বা লোন শোধ করা এগুলো এক ধরনের অজুহাত বা বাহানা মাত্র। তো এখন সেই কথাটা অর্থমন্ত্রী সরল সোজাভাবে স্বীকার করে ফেললেন। আমরা বুঝলাম যে আমরা বেশি বাড়তি আয় করছি, তাহলে এই টাকাটা খরচ করতে হবে। কিন্তু সরকারের উন্নয়ন কাজের জন্য সরকার যে টাকা রেভিনিউ পায় তা থেকে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেয় এবং তা থেকে উন্নয়ন বাজেট নির্মাণ করে, বাজেটে অর্থ বরাদ্দ দেয়। এখন সেখানে যদি আপনি দেখেন যে আমরা অক্টেনে লিটার প্রতি প্রায় 10 টাকা করে দেই, তারপরে আপনার ফার্নেস অয়েলে দিই, কেরোসিনে দিই, ডিজেলে দিই, সব জায়গাতেই সাফিসিয়েন্ট কর দিচ্ছি আমরা। সেই করের টাকা সরকার নিয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানি খাতে কোথাও করের টাকা দিয়ে বেতন ভাতা দিয়ে দেওয়া হয় না। আমরা আলাদাভাবে মূল্য নির্ধারণের পয়সা থেকে সেখান থেকে যাই। তাহলে সরকার রাজস্ব থেকে এই খাতের বেতন ভাতাতেই দিচ্ছে না, এই খাতের কোনো ব্যয় নির্বাহ করে না। তাহলে বাড়তি সুবিধা সেই টাকাটা ডেভেলপমেন্টের খাতে যা দেয়, তখন সে বলে যে আমি এই খাত বেসরকারি খাতে ছেড়ে দেব। অর্থাৎ ডেভেলপমেন্ট খাতের উন্নয়ন হবে ওই বেসরকারি খাত যা করবে তাই। সুতরাং আপনি গ্যাস তোলেন, বেসরকারি খাত পয়সা দিয়ে গ্যাস তুলবে, আমি তার কাছ থেকে কিনে নেব, এবং কেনার টাকা যখন ভর্তুকি হবে তখন মূল্যহার বৃদ্ধি করবেন। কিন্তু ওই যে সে শুল্ক নিয়ে যাচ্ছে, যে কর নিয়ে যাচ্ছে, সেই টাকাটা কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে কিন্তু পরিষ্কার পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় যখন লাভ হওয়া শুরু করলো, এই টাকাটা যদি আমাদের জ্বালানি খাতের ডেভেলপমেন্টেই যদি যেতে হয়, তাহলে মানুষের কম্পেনসেট করে সমন্বয় করে সেই সুবিধাটা আমি দিতে চাচ্ছি না। তাহলে সুবিধাটা অন্য কোনোভাবে দেওয়ার তো আমার কৌশল আবিষ্কার করতে হবে, তার জন্য আমার নীতিমালা তৈরি করতে হবে, তার জন্য আমার স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে হবে। সেসব কোনো কিছু নেই। তাহলে টাকাটা যাচ্ছে কোথায়? সোহরাব ভাই, রুস্তম ভাই, আপনার কাছে যেটা সেটা হচ্ছে যে যখনই তেলের দাম বাড়ানো হয়, আপনারা আপনাদের কি ইনস্ট্রাকশন থাকে আমি জানি না, কিন্তু ওই সেই দিন থেকেই দেখা যায় প্রত্যেককে নিজ নিজ মালিক করে না বাসের ড্রাইভার করে জানি না, নিজ নিজ উদ্যোগে জিনিসপত্র বাস ভাড়া বাড়ায় দেয়। এবং এটা একদম প্রচলিত না, এটা একদম ফ্যাক্টস। কিন্তু এবার তো সরকার কমিয়ে দিয়েছে, কমিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাদের তরফ থেকে কোনো বিবৃতি আসে যে আপনারা বলবেন যে দেখেন যে এই জিনিসটা হয়েছে, আমরা এটা ভেবে দেখছি যে আমরা কতটুকু করতে পারবো, তো আমরা চিন্তা করছি আমরা সদস্য পাবো। এই সরল ইয়াটুকু কি বলবো, সরল অঙ্কটা হলো, হ্যাঁ, অঙ্কটাকে আপনারা কেন সামনে আনলেন না? আসলে বিষয়টা তো আমরা তো সবাই আপনারা জানেন যে তেলের দামটা কমানোর বিষয়টা দীর্ঘদিন পর্যন্ত আলোচনায় ছিল। এটা গত 2 বছর এরও অধিক সময় পূর্ব থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম অর্ধেকের নিচে নেমে আসছে। তখন থেকে কিন্তু আমরা দাবি জানাই আসছি যে তেলের দাম, বাংলাদেশের জ্বালানি তেলের দাম সমন্বয় করার জন্য, কিন্তু সেটা করা হয়নি। বারবার বলে আসছে যে করবে। তারপরে আমরা বিগত দিনের অনেক লস দিয়েছে বিপিসি, সেই লসকে কভার করার জন্য সরকার এটাই করার, কিন্তু সেই লস কভার করার জন্য এই এতদিন আমাদেরকে বলে আসছে। আর আমাদেরও ভিতরে একটু ছিল, আমি আমার কথাই বলবো যে সরকার যেই মূল্য কমানোর কথা বললে নিজে বলেছেন যে আবার আমরা বিগত দিনে লস করছি, সেই লস কভার করতেছিলাম। আমরা আবার দেখলাম কিছু কিছু ব্যাপারে গভর্নমেন্ট যে কিছু পদক্ষেপ নিয়েছেন, কর্মপরিকল্পনা নিয়েছেন, বিশেষ করে পদ্মা সেতুর
কাজটি যখন নিজস্ব অর্থায়নে করছেন, তখন আমরাও সরকারের সাথে অর্থাৎ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের সাথে একমত পোষণ করছি যে যত নিজস্ব অর্থায়নে করছেন, তো সেখানে আমাদের সকলেরই একটু কন্ট্রিবিউশন থাকা উচিত। আমরাও একটু দুর্বল, নাহলে এই সময় কোনো কালেই আমরা জ্বালানি তেলের মূল্য এত লং টাইম ডাবল রেটে নিবে এটা আমরা সহ্য করি নাই। মালিক শ্রমিকরা কখন এটা নিয়ে আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা কিন্তু এইবারে করি নাই শুধু একটি কারণে, সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো কাজ করতেছে সড়ক খাতের উন্নয়নের জন্য। সেই জন্য তারা অপেক্ষা করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী এটা বা সরকার এটা করবে, কয়েকবার আশ্বাস দিয়েছে। তো এই আশ্বাসের ফলে এখন যে ডিক্লারেশনটা আমরা পেলাম 2 দিন আগে, এটা আমরা কখনো চিন্তা করিনি। কারণ গণপরিবহনের কথা তো চিন্তা করেই এই জ্বালানি তেলের কমানোর কথা। গণপরিবহন বলতে যে দিকটা বোঝায় সেটা কিন্তু এখানে তেমন উল্লেখযোগ্য কোনো অ্যাকশন আমরা দেখব না। কারণ দেখবেন 3 টাকা পার লিটারে জ্বালানি তেলের কমানো হয়েছে। আপনারা দেখেন এই 2টা দিকে, একটা হলো সড়ক পরিবহনের বাস, ট্রাক, তারপরে পণ্য পরিবহন সেক্টরের বিশাল একটা সাইট, এরপরে আছে আপনার ইরিগেশন সেচ। এই 2টা সাইডের যারা সুবিধা পাওয়ার কথা, আজকে এই সিদ্ধান্তের পরে তেমন কোনো সুবিধা। কয়েকদিন আগেও আমি শুনেছি, 3-4 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের উপরে খুশি হয়ে বলছেন কৃষকদেরকে মাথায় তুলে রাখা উচিত। কিন্তু সেই কথার উপর আমরা কি বলবো, বুঝবো? অবশ্যই কৃষকের ন্যায্য মূল্যে পাওয়া উচিত তার উৎপাদিত পণ্যে। অবশ্যই তার যে জিনিসপত্র সে ব্যবহার করে কৃষি উৎপাদনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কম মূল্যে পেতে চায় বা ন্যায্য মূল্যে পেতে চায়। আজকে সে সেচ যন্ত্র কিভাবে চালাবে, এইভাবে জ্বালানি তেলের মূল্য যেভাবে বৃদ্ধি হয়ে আছে দীর্ঘদিন, তারপরও চলে আসছে। আজকে কৃষকের অবস্থা, এক কথায় আমি যে একটু আগেও বলেছি যে আমি দেখে এসেছি যে আমার এলাকায় চাষ করার মতো এখন আগ্রহ হারাই ফেলছে। কৃষকরা এখন চাষাবাদ করবে না, করতে চাচ্ছে না। গত বছর যে জমি আমার কাছে বারবার আইসা নিছে খুব অনুরোধ বিনোরোধ করে, এবারে কিন্তু তারা আমি অনুরোধ করিও তাকে দিতে পারছি না। এবং যে গত বছর যে মূল্য আমাকে দিয়েছে 1 বছরের জন্য, এবছর সেটা দিচ্ছে না। এই কৃষকদের দিকে যদি আমরা তাকাই, তাহলে আজকে যেটা এই 10 টাকা কমানো হয়েছে পেট্রোল আর অকটেনে, আর ডিজেলে কমানো হয়েছে 3 টাকা। এটা আমরা স্বাভাবিকভাবেই বুঝি এটা ঘুরে যাওয়া উচিত ছিল। কৃষকের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, এই গণপরিবহনের কথা চিন্তা করে এটা অন্তত পক্ষে 10 টাকা কমানো উচিত ছিল ডিজেলে। আর অন্যগুলা যেটা পেট্রোল অকটেল, সেটার কথা আমরা বলবো এটা এই যদি করা উচিত ছিল, ওইখানে কম কমানো উচিত ছিল। কিন্তু আপনার কি মনে হয় বাস ভাড়া কমবে? বাস ভাড়া কমানোর একটা কমিটি আছে, সেখানে জনগণের দাবি তো আছেই যে বাস ভাড়া কমাতে হবে। 3 টাকা কমাইছে, জনগণ তো এখন বলতে শুরু করছে করবে এটা। আমরা চিন্তা করছি যে সেই কমিটির কাছে সেটা এটা বিবেচনা করবে, করা উচিত না। কিন্তু আপনাদের তরফ থেকে কেন একটা সহযোগে যে না তেলের আমরা এটা নিয়ে বসছি এবং এটা নিয়ে করছি, আমরা করি না, এটা ঠিক আমাদের কিছু আমাদের এই আপনারা তো একটা বড় অর্গানাইজেশন, সাংগঠনিক যে সিদ্ধান্তটা নেব এটার ব্যাপারে আমাদের একটা রিঅ্যাকশন দেওয়া উচিত ছিল। আমরা একটু দেরি করছি। কিন্তু আপনারা কিন্তু এতে যেতে জনগণ কিন্তু একটা জিনিস হলো কি, এতে যে সমস্যাটা হচ্ছে আপনারা কিছু বলছেন না, এটা আপনারা বলা যখন বেড়ে যায় তখন কিন্তু আপনাদের বলতে হয় না, অটোমেটিক্যালি বেড়ে যায়। কিন্তু যখন আপনারা এটা বলছেন তখন আপনাদের সিদ্ধান্তের ব্যাপার চলে আসছে। আজকে অনেকে আমার রিপোর্টার যারা গিয়েছিল তারা ড্রাইভারদের সাথে কথা বলেছে এবং কন্ট্রাক্টর তারা বলছে যে মালিক যদি না বলে আমাদের তো এখানে কিছু করার নেই। না, মালিকরা তো বলতেই হবে, মালিকদের কি বলতে হবে, ভাড়া কমানো বাড়ানো দুইটার পক্ষেই মালিকদের, দুই সিদ্ধান্তেই মালিকদেরই বলতে হবে। শ্রমিকরা তো পারবে না, এটা মালিকদেরকে বলতে হবে। আমরা আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ এক জায়গায় নাই, আমাদের দেশের বাইরেও আছে। আমরা সহসাই এটা নিয়ে বৈঠক করি আমাদের সাংগঠনিক। মালিকরা তো কমানোর প্রস্তাব আনবে না, মালিকরা বাড়ানোর প্রস্তাব আনবে। কমানোর প্রস্তাব আনলে সরকারকে আনতে হবে। আমরা এই সেক্টরে যে অ্যাকচুয়ালি জ্বালানি তেলের দাম 3 টাকা, ডিজেল কমেছে, দাম কমানোর প্রশ্নটা, বাস ভাড়া কমানোর প্রশ্ন আসবে, ট্রাক ভাড়া কমানো, ট্রাক কাভারমেন্টের ভাড়া যেটা পণ্য পরিবহন, এই সেক্টর কিন্তু আমরা ভাড়া নির্ধারণ করি না, আমাদের এটা বাজারের উপরে না। কিন্তু এখানে আমরা বলতেই রুস্তম ভাই, এখানে যে প্রবলেমটা যেটা আছে, গভর্নমেন্টের এতে বিপিসি 990 কোটি টাকা হিসাব অনুযায়ী তাকে
সে কম পাবে, অর্থাৎ সরকার 990 কোটি টাকা কম পাবে ডিজেল থেকে। তার মানে 33 এক লাখ বছরে? এক বছরে 33 লাখ মেট্রিক টন মানে ডিজেল আমরা কনজিউম করি। এখন এই যে 990 কোটি টাকা সরকার কম পাবে, এই টাকাটা কার পকেটে চলে যাবে? তাহলে মনে করেন সরকার 990 কোটি টাকা ছাড় দিয়ে দিল ডিজেলের, পরিবহন সেক্টরে যাবে এবং সেচে যাবে। মূল তো দুটো জায়গা, একটা হলো পরিবহন সেক্টর, সেটা যাত্রী পরিবহন হোক আর পণ্য পণ্য পরিবহন পরিবহন হোক, হোক, হ্যাঁ। একটা আর একটা হচ্ছে সেচ পাম্পে যেটা ডিজেল কিন্তু ব্যাপক ভিত্তিতে ছোট যেগুলো পাম্পগুলো সবগুলোতেই কিন্তু ডিজেল ব্যবহার করা ডিজেল হয়। ব্যবহার। তো এতে গভর্নমেন্টের ছাড় হচ্ছে 990 কোটি টাকা। এখন বলা হচ্ছে, অর্থনীতিবিদরা বলছেন, সংশ্লিষ্টরা বলছেন, এই পুরো 990 কোটি টাকার 600 থেকে 700 কোটি টাকা চলে যাবে মালিকদের পকেটে। মালিকদের ফলে আমি যেমন এটা বলছি, পণ্য পরিবহন সেক্টর কিন্তু আমাদের এখানে ভাড়া নির্ধারণ করা নাই, যে জ্বালানি তেলের মূল্য কমছে, এটা কিন্তু বাজারের উপরে নির্ভর করছে। আমাদের উপর কিন্তু ভাড়া নির্ধারণ করা নাই, সরকার এটা নির্ধারণ করে নিয়ে দেয় না। এটা ঠিক আছে, আপনি যেটা বলেছেন এটা নিয়ে আমি স্যারের সাথে কথা বলবো। এই প্রিন্স ভাই, আমাকে বলেন, আপনারা তো জনগণ নিয়ে কাজ করেন, এই যে জনগণের এখন তো কাউকে বাঁশ দেওয়াটাও বিপজ্জনক, বিল্ডিং হচ্ছে সেই তো এরকম একটা অবস্থাতে যে মনে করেন যে সরকার ছাড়, মনে করেন যে মুনাফা করছে যাই করুক না কারণ 990 কোটি টাকা কিন্তু ছাড় দিচ্ছে শুধুমাত্র ডিজেলে। হ্যাঁ, সেক্ষেত্রে মানে এই টাকাটা গভর্নমেন্ট ছাড় দিচ্ছে, যেটাই হোক না কারো না কারো পড়ে যাবে। এতে তো মনে হয় না যে কৃষক অথবা যারা সাধারণ যাত্রী অথবা যারা পণ্য পরিবহন করে তাদের কোনো লাভ হবে না। আপনি ঠিকই বলেছেন। তার আগে আমি ছোট্ট করে একটু ভূমিকা না বললেই নয়, কারণ যেটা নিয়ে সরকার প্রথমে তর্ক করছে এই প্রায় 1.5-2 বছর ধরে, যে জ্বালানি তেল আগে নাকি তাদের লোকসান হয়েছিল, এটা দেবে, কিন্তু প্রতিবার বাজেটে আমরা দেখি ভর্তুকি। একবার ভর্তুকি হয়ে গেলে এটা লোকসানের কথা কেন আসে, কেন দেওয়া হয়? তার মানে দেখা গেল সরকার, যেটা আমাদের স্যার এখানে কথা তুলেছেন, কোন নৈতিক অবস্থান, তো এখন তার একটাই অবস্থান, ব্যবসায়ী অবস্থান। এবং দুর্জনেরা বলে যে অ্যাকচুয়ালি তার টাকার অভাব নানা কারণে আছে, যে এদিকে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে হবে, ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে, নানাভাবে টাকা পয়সা জোগাড় করা দরকার। আমি সেই দিকটা নাই বা গেলাম। তাহলে প্রথম কথা হচ্ছে তার নৈতিকভাবে যেটা আরো আগে কমানো উচিত ছিল, প্রথম কমায়নি। তারপরে যখন কমানোর নামে একটা নাটক আমরা কি দেখলাম? প্রথম নাটক দেখলাম যে পেট্রোল আর অক্টেনের যেটা কমানো হলো, সে পেট্রোল অক্টেনেরও কিন্তু গল্প একটু ডিফারেন্ট। সেটা আপনি জানেন যে যেখানে মাত্র 1,35,000 টন এইখানে আমাদের পেট্রোল এবং অক্টেন লাগে, সেটা কিন্তু এখন প্রায় আমদানি করতে হয় না। আমাদের দেশের এইটাই কিন্তু যথেষ্ট মানে নিজস্ব জায়গা থেকে এটা তৈরি হয়। তাহলে যেটা হয়, এইটার যে জমা খরচের জায়গাটা, এইখানে যে সরকার লোকসান করবে সেটার পরিমাণ কিন্তু হিউজ পরিমাণ, এবং 3,000 কোটি টাকার উপর, 3,150 কোটি টাকা। তাহলে দেখেন এই 3,150 কোটি টাকা সে কাদেরকে দিল? বড় লোকদের। অক্টেন পেট্রোল কারা ব্যবহার করে? বড় লোকদের দিয়ে দিল। তাহলে একটা তথ্য আমরা দেখলাম। আর গরিবদের যেটা 68 টাকা ছিল, এবং সব মিলিয়ে নানা মত সত্ত্ব বলে যে এখানে সর্বোচ্চ সরকারকে ট্যাক্স ব্যাট দিলে খরচ পড়ে 48 টাকা। তাহলে 20 টাকা সে মার্জিন করছে, সেখানে মাত্র 3 টাকা কমালো, 17 টাকা ভর্তুকি। তাহলে সেইটাও তো নৈতিকভাবেই কারেক্ট হয়নি, প্রথমে গেলাম। তারপরও যেটা আপনি কোশ্চেন তুলেছেন, সেই নৈতিকভাবে যেটা ঠিক হলো না, সেইখানে যেটাকে দিল সে 33 লাখ টন যেটা লাগে, মেট্রিক টন আপনার এই পরিবহন এবং অন্যান্য খাতের জায়গায় শেষ। এই 990 কোটি টাকার আপনি যে তথ্য বলেছেন, আমার ধরুন এটাই কারেক্ট, 600-700 কোটি টাকার মতো পুরোপুরি মালিকদের এবং মালিকদেরই পকেটে চলে যাবে। এর 1 পয়সাও জনগণ সুফল পাবে না। এবং প্রসঙ্গক্রমে বলি, সেচের যে জায়গাটা ইন্টারেস্টিং দেখবেন, বাংলাদেশে সরকারি তথ্য বলছে সেচের তো মালিকরা অধিকাংশই মালিক, কিছু জায়গায় হয়তো সমবায়ের ভিত্তিতে আছে, সেটার সংখ্যা 14 লাখ। কিন্তু কৃষক যে পানি নেয়, তার সরকারি তথ্য বলে সেটা 1,70,00,000 কৃষক নেয়। তাহলে ওই সেচের ডিজেল কিন্তু কৃষক সরাসরি কেনে না, সে পানি কেনে। তা সেইখানে কিন্তু দাম কমবে না। কেন কমবে না বলবে কি জানেন? এই যে উনি মালিক, উনি তো অবশ্যই এখন যেটা বললেন তাতে কিন্তু পরিবহনের নৈরাজ্যের আরো চিত্র আপনি দেখলেন, যে সেইখানে কোনো দাম নির্ধারণ নেই, যখন যেমন খুশি তেমন নেন। এটাই বাংলাদেশের রিয়েলিটি। আমি সে আলোচনা এখন বাদ দিলাম। তাহলে ওনারাও বলবেন 3 টাকা কমেছে মাত্র, রে ভাই আমি কি কমাবো? আর আমাদের মন্ত্রী বাহাদুর, যিনি রাস্তায় চলাফেরা করে একটা মনোজগৎ কাটার চেষ্টা করেন মানুষের, তিনি আগেই বলেছেন 1 টাকা কমলে 1 পয়সা কমবে। কি বিরাট কথা, 1 পয়সা কমবে। এখন 1 পয়সা কমবে, আপনি যখন এই তথ্য নিয়ে আসেন, তখন দেখেন চট্টগ্রামে আপনি যদি যাতায়াত ধরুন 40 জন সিটের গাড়িতে যান, তখন আপনাকে বলতে পারে, ভাই মন্ত্রীর তথ্য অনুযায়ী যদি 3 পয়সা করে কমে, তা সর্বোচ্চ আমি 10 টাকা কমাইতে পারি। 10 টাকা কমানো আর না কমানো কিন্তু একই কথা। পরিবহনের ক্ষেত্রেও। প্লিজ ভাই, টেলিফোন আছে।
দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ হানিফ খোকন, আমি বাড্ডা থেকে বলছি। আমার প্রশ্ন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি লুৎফর আলী সাহেবের কাছে। উনি বলেছেন যে ভাড়া নির্ধারণী একটা কমিটি আছে। তো আমার জানা মতে ভাড়া নির্ধারণী কমিটির কনভেনার চেয়ারম্যান বিআরটিএ এবং খন্দকার হেমন্তুল্লাহ সাহেব এই কমিটির সদস্য এবং উসমান সাহেব সদস্য। তো ঢাকা শহরে অধিকাংশ গাড়ি আপনার বাস মিনিবাস গুলা সিএনজিতে চলে, কিন্তু বাই রোডে যে গাড়িগুলো চলে ওই গাড়িগুলো কিন্তু ডিজেলে চলে। ওই ভাড়া নির্ধারণী কমিটি যখন ভাড়া পুনরায় নির্ধারণের জন্য ডাকবে, ওই মালিক সমিতি কি স্পেয়ার পার্টসের মূল্য বৃদ্ধি পেয়েছে এই কথা বলে পুনরায় কি আবার ভাড়া বাড়াইতে চাইবে না ভাড়া কমানোর পক্ষে? এইটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম একটু শেষ করি, সেটা হচ্ছে তাহলে আপনি দেখেন যে আমি কিন্তু ওই যে এই আমি বাসের কথা বললাম, 10 টাকার কথা বলে সে কমাবে না, এবং পণ্য পরিবহনের জায়গায় বলবে ভাই আমার এক ট্রিপে 400 টাকা বাঁচে, আমি আর এই কমাইলে কি করতে পারবো। তার মানে 1 পয়সাও জনগণের কাছে কিন্তু এটা জমা হবে না সরকারি ভূমিকার। তাহলে উচিত কি ছিল? আমি ধরে নিলাম, যুক্তির খাতিরে ধরলাম যে সরকার এখন 3 টাকার বেশি কমাইতে পারে না, তাহলে সেইটা কমানোর সাথে সাথে যতটুকু কমাতে হবে এই সিদ্ধান্ত সে নিল না কেন? সরকার সিদ্ধান্ত না নিলে মালিকের কাছে আশা করে লাভ নেই, এবং উনি যেটা বললেন সেই ঘটনাই ঘটবে। শুধু তাই না, আরো দেখার ব্যাপার, এইখানে কিন্তু আমাদের রেল, আপনি জানেন যে 44টা জেলায় প্রায় 400টার মতো রেল বিভিন্ন যে জায়গায় যায় ডিজেলে চলে। তার একমাত্র কমলাপুরে এখান থেকে প্রতিদিন 60,000 লিটার তেল যায়, তাহলে পার ডে তার কিন্তু মানে 318 1,80,000 টাকা করে সাশ্রয় হবে। জনগণ কিন্তু সুফল পাবে না। আমাদের লঞ্চের অবস্থা দেখেন, এখানে ডিজেলেই যায় কিন্তু সেইখানে সুফল পাবে না। অর্থাৎ পুরো জায়গাটাই এইবারে তেল নিয়ে যেটা দেখলাম যে নাটকটা মঞ্চস্থ হলো, তাতে অধিকাংশ বড় লোকের পকেটের ভারী করা হলো আর মালিকদের পকেট ভারী করা হলো। শুধুমাত্র কেরোসিনে যেটা কমেছে সেইটা আমি যদি ধরে নেই এর ভোক্তা শুধুমাত্র ওইটা ছাড়া আর কোথাও আমরা এটা দেখতে পাচ্ছি না। এইটা একটা বড় সংকটের দিকে দিল। তাহলে সরকার নৈতিকভাবেও ঠিক করলো না, বরঞ্চ সে করলো কি জনবান্ধব ভূমিকা না রেখে আবারও বড়লোক বান্ধব এবং মালিক বান্ধব ভূমিকা সে অবতীর্ণ হলো। উনি যেটা বলেছেন লং রুটে গাড়ি চলে ডিজেলে, জি সম্পূর্ণ বাস মানে যে ইয়াগুলো আছে বাসের যাত্রী পরিবহনে, জি সেক্ষেত্রে কি হবে? ভাড়া যখন বাড়ানোর ক্ষেত্রে হবে, যখন এই জিনিসগুলো উনি ভদ্রলোক যা বলেছে সত্যি কথাই বলছে, যে কমিটি আছে, একটি ভাড়া বাড়ানোর প্রশ্ন যখন আসে বা কমানোর প্রশ্ন আসে, অনেকগুলা বিষয় আছে। মোটর শুধু ডিজেলটা নির্ভর করে না, অনেকগুলা আমার খুব সম্ভব 29টা আইটেম আছে, এগুলার এই কমিটি পর্যালোচনা করে দেখে এর কোনটার দাম বাড়ছে কোনটা কমছে, তারপর একটা ঠিক করে যে ভাড়া কমানো যায়, কমাতে হবে বা বাড়াতে হবে। তো আজকে এখানে তো সরাসরি ডিজেলের উপরের এইটা 3 টাকা কমেছে তো। ডিজেল একটা বড় আইটেম। এই একটা গাড়ি লং রুটে গেলে কয়েক হাজার টাকার ডিজেল লাগে। এই যে আপনার গাড়ি যে যায় সেই গাড়ির মেন ইয়েটাই হচ্ছে, খরচটা হচ্ছে ডিজেল। আমরা এই যে 120 লিটার আপ ডাউন করতে গেলে একটা গাড়ি, আমার ট্রাকের কম্পার্টমেন্টের কথা বলছি, ট্রাক কম্পার্টমেন্ট 120 লিটার থেকে 130 লিটার তেল লাগে চিটাং আপ ডাউন করতে। চিটাং 103 লিটার 30 লিটার জ্বালানি তেল লাগলে কত টাকা লাগলো? 6,000 টাকা প্লাস। না বাড়তি হলো কয় টাকা? বাড়তি হলো গাড়ি 400 টাকার মতো বা 450 টাকার উপরে কিছুটা হবে। এই বাড়তি কমবে, ওই খরচটা এটা কমবে। আগে যে লাগতো যে টাকা, তার থেকে এত টাকার ডিজেল কম লাগবে। কিন্তু পণ্য পরিবহনে তো কম এর কোনো কিছু নাই, খালি বলতে থাকে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ওইখানে বলারও কোনো লোক নেই। না, পণ্য পরিবহন সেক্টর আর ভাড়া, পণ্য পরিবহন ভাড়া এক কথা না। পণ্য পরিবহনে ওটাও তো একটা সেক্টর, তারা তো এটা সুফল ভোগ করছে। এইটার তো কোনো বাড়তি, যেমন দেখা যাবে 300 কোটি টাকা ওনারা হাফিস করে দিচ্ছে না এখন যে 300 কোটি। এই যে আমাদের যে ভাড়া, আমরা যেটা বলতে চাচ্ছি, এই পণ্য পরিবহন সেক্টরে কিন্তু ভাড়া সরকারের নির্ধারণ করা নেই, এটা বাজার দর, মানে মার্কেটের ব্যবসায়ীদের ট্রাকের চাহিদার উপরে এটা ভাড়া নির্ধারণ হয়। একদিন 3 বার 4 বার ভাড়া আপ ডাউন করে, সকালে একরকম, দুপুর একরকম, বিকাল একরকম, এইরকম হইতেছে। আচ্ছা, আপনার সাথে সূত্র ধরে বলছি স্যার, এটা তো ভয়াবহ কথা বললেন উনি। তার মানে পরিবহন সেক্টরের যেটা পণ্য যেটা আছে, এটা কোনো জিনিসই নাই, অর্থাৎ তেল বাড়লো, গ্যাস বাড়লো, তাতে কিছু আসে যায় না। এটাকে আপনারা নৈরাজ্য বলতে পারেন না। কেন? এটা তো মানে বাজারে যদি প্রতিযোগিতা, বেশি প্রতিযোগিতা হচ্ছে এখানে না। কিন্তু রুস্তম ভাই, আপনি আমাকে বলেন, আজকে মনে করেন চট্টগ্রামে
চট্টগ্রামের মইনিয়াতে কি যায়, আমাদের পণ্য পরিবহনের জন্য যায়, ওদিক থেকে আসে, হ্যাঁ এদিক থেকে গার্মেন্টস এরিয়াগুলো যায় অথবা পণ্যগুলো যায় যে জিনিসগুলো অনেকগুলো আসে ইম্পোর্টার। এখন আপনি বলেন আমরা কিন্তু জানি যে আমাদের চাহিদা কত, ডেইলি আমাদের কত চাহিদা আছে, অর্থাৎ কোনোদিন হয়তো 500 গাড়ির চাহিদা থাকতে পারে, কোনোদিন 300 গাড়ির চাহিদা থাকতে পারে, কিন্তু গাড়িগুলো তো আমাদের আছে। এরকম তো না যে গাড়ি হঠাৎ করে এরকম সৃষ্টি হয়ে গেছে যে ওই দিনে কোনো গাড়ি নাই, অতএব আমি আমার পণ্য মানে সোনার দরের মতো ডলারের পেমেন্ট। আপনার জানার জন্য বলি, এই যে বিএনপি জামাতের আন্দোলন সংগ্রামের সময় গাড়ি ভাড়া একবারে 1 লক্ষ টাকা হয়ে গেছিল, 1 মাস 1.5 মাস 3 মাস। এই 3 মাসের যে মানে এই ধরনের বাড়তি ভাড়া, এইটা দেখে অসংখ্য লোক এই ব্যবসায় ঢুকে পড়ছে। এখন গাড়ি আপনার যে কোনো জায়গায় যাবেন, যে লাইন দিয়ে আপনার বিষয়টি আমি পরিষ্কার করি, এটা তো ভয়াবহ জিনিস। এখন তো কিছু না, যে যার মতো করে গাড়ি নিয়ে ওনাদের বিষয়টি আমি পরিষ্কার করি। বিআরটিএতে যখনই জ্বালানির মূল্য বাড়বে বা কমবে, কমার কথা সেখানে তো নাই, বলা যায় না, বাড়লে সেখানে একটা কমিটি আছে, সেই কমিটি এই ভাড়াটা জ্বালানির মূল্যের সঙ্গে এরকম 22টাই আছে এরকম এদিক ওদিক, তো তারা ভাড়াটা নির্ধারণ করবে এবং সেই ভাড়া নির্ধারণ করার বিষয়টি যেভাবে হয়ে আসে, মালিকরা ভাড়া পুনর্নির্ধারণের একটা প্রস্তাব কমিটিতে নিয়ে আসে এবং সেই কমিটিতে সবাই মালিকদের প্রতিনিধি এবং ভোক্তা যারা আছে সেখানে একজন মাত্র সবেধন নীলমণি হচ্ছে সদস্য, সেটা হচ্ছে ক্যাবের প্রতিনিধি। গতবারে ক্যাবের প্রতিনিধিকে ডাকা হয়নি। চমৎকার। গতবারে যখন ভাড়া নির্ধারণ হয়েছে তখন তারা ডাকেনি। আচ্ছা, এই গেল অবস্থা। এখন আসেন পণ্য। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, সরকারের প্রতিনিধি আছে, সরকার তো আপনি বললেন যে আদর্শগতভাবে কোথায় আছে সেটা নিয়ে আপনার কথা অনুযায়ী, তাহলে আলটিমেটলি আছে মালিক প্রতিনিধি, মালিক যা কিছু আছে সব মালিকের আছে, যারা গাড়িতে উঠবে তাদের কোনো প্রতিনিধি। আচ্ছা, এইবার আসেন সেখানে যে প্রক্রিয়া ভাড়া নির্ধারণ হয় সেটার কোনো পদ্ধতি নেই, কোনো মেথোডোলজি নেই, কোনো রেগুলেশন নেই, কোনো প্রবিধানমালা নেই। ওখানে দর কষাকষি হয়, এত এত অত শত, কে যে যত জরাজরি করে ফিক্স আপ করে নিতে হয় সেটা তৈরি হয়ে যায়। তো সেখানে ক্যাবের প্রতিনিধি এর আগে 2বার 2জন গিয়েছিল, তারা নোট অফ ডিসেন্ট দিয়ে ওয়াক আউট করেছিল, তাদের কিছু যায় আসে না, ওটা প্রস্তাব মন্ত্রণালয়ে চলে যায়। মন্ত্রণালয় ওখানে তারা তাদের মতো করে মোটামুটি ভাবে মালিক বান্ধব একটা ব্যবস্থা নিয়ে জনগণের সেবার কাজটা এবং সেই কাজটা করে। এখন আসেন যে কথাটা উনি বললেন, এই সব জায়গায় ট্রেডিশনালি যেসব মূল্যহার নির্ধারণ একটা আছে তার উপরে যোগ হয়, কত যোগ হবে না হবে সেটা যোগ হয়। যোগ হয়ে সরকার যখন গেজেট করে, বাস্তবে এসে দেখা যায় যে মালিক পক্ষ ওর সঙ্গে কোনো সামঞ্জস্যহীনভাবে ভাড়া আদায় করতে থাকে, তখন মালিক শ্রমিকদের সঙ্গে এই যাত্রীদের গোলমাল হয়, মারামারি হয়, ধস্তাধস্তি হয়, 2-4 দিন 10 দিন এরকম হয়। সরকার মোবাইল কোর্ট করে টরে এদিক ওদিক করতে করতে আলটিমেটলি ওরা যে ভাড়া আদায় করছিল সেই ভাড়াই আদায় করতে থাকে, সরকারের গেজেটে যা থাকে তাই থাকে, তার সঙ্গে সম্পর্ক নেই। এইটাই হচ্ছে ধারাবাহিক ইতিহাস। এইবারকার ব্যাপারটা কি হতে যাচ্ছে বা কি হবে সেটা উনি যেটা বললেন, পণ্য পরিবহনের কোনো ভাড়া নির্ধারণ নেই, তাহলে সরকার ওটা নির্ধারণ করবে না। তেলের দাম কমলো কি বাড়লো তাতে তো বেল পাকলে কাকের কিছুই যায় আসে না। সেচের ক্ষেত্রে কি তাহলে? আচ্ছা, এবার আসেন শেষের ক্ষেত্রে যেটা আছে, কৃষক তো তেল কেনে না, কৃষক তো পানি কেনে, পানি যে বেশি সে তেল কেনে। তো পানির দাম যেভাবে নির্ধারণ করা আছে ওটা তো সরকার নির্ধারণ করেনি, তাহলে সরকার পানির দাম কেমনে? তার মানে হলো যে এখানে পুরো টাকাটা যেটা যাবে এটা তো সরকারের কিছু করার নেই, কারণ সরকার তো কিছু করতেছে না, এই যাবত করেনি, এখনো করবে না। ওখানে ওখানে কোনো নিয়ন্ত্রণই কাজ করে না, পণ্য পরিবহন শেষ, পণ্য পরিবহনের মধ্যে, কারণ পণ্যের দামই নির্ধারণ করেন। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। এখন উনি 100 টাকা নেন, কোন ট্রাক, এগুলো আবার ট্রাক ড্রাইভাররাই অলমোস্ট নেগোসিয়েটেড করে, তারাই করে। এখন তারা 500 টাকার জায়গায় তেলের দাম কমেছে বলে 10 টাকা কম নেবে, এতটা সহানুভূতি দেখিয়ে তারা আপন বিবেকের তাড়নায় এসব করবে তা মনে করার কারণে। আর সরকার ওখানে কিছু বলবে না, বলার কোনো সুযোগ নেই, কারণ সরকারও মূল্য নির্ধারণ করে না, সুতরাং ওটা নিয়ে সরকার কথা বলবে না। তাহলে ওর জগতে যেমনি আসে তেমনি চলতে থাকবে। উনি যেটা বললেন, কম্পিটিশন করে টোরে যেখানে যেভাবে দাঁড়ায় আপন গতিতে চলবে। এইবার শেষের ব্যাপারে বললাম, ওখানেও তো সরকার পানির দাম নির্ধারণ করে না,
তাহলে কি করে পানির দাম কম নেবে না বেশি নেবে সরকার বলবে কি করে? সরকারের হাতে তো বলার কোনো অস্ত্র নেই, কারণ সরকারকে তো আইনের পথে কথা বলতে হয়, ওখানে সরকারের বলার আইন নেই। এইবার আসেন রেলওয়ে বলবে যে আমি তো অনেক লস দিছি, এখন একটু দাম কমাতে, এখন দাম কমানোতেও লস দিচ্ছি, লস একটু কম দিচ্ছি, এখানে আমি ভাড়া কমাবো কি করে? সরকার যে কথা তেলের ক্ষেত্রে বলেছে, আমি না এখন একটু লাভ করেছি, এতদিন লস দিছি না, সরকারের কথায় রেলওয়ে সরকারকে ফিরিয়ে দেবে। সরকার এবার আসছে বাসের কথা, আমি আসছি তাদের কি কথা আছে। তাহলে রেলওয়ে বলবে যে আমার লস, সরকারের তো রেলওয়েকে আর কোনো কথা বলার এখতিয়ার নেই, কারণ সে নিজেই এই কথা বলেছে, তার নিজের বাক্য নিজেকে ফিরিয়ে দিচ্ছে রেলওয়ে গেল চলে। এইবার আসেন যাত্রী পরিবহন বাড়ায়। আমরা গতবারে বলেছিলাম যে আপনি দয়া করে গ্যাসের দাম বাড়াতে যেন না পরিবহন খাতে, দরকার হলে ব্যক্তি পরিবহনে বাড়ান, গণপরিবহনে বাড়ান না, তারই হট্টগোল বেড়ে যাবে। ব্যক্তি পরিবহনে যেই গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, তাহলে ব্যক্তি পরিবহন গ্যাস চালিত ভাড়া বেড়ে গেল। তেল আলাদের কি করলো? তেল আলাদের বাড়ালো না। তেল আলাদের বাড়ানো না বলেই যে তেল আলারা বাড়ায়নি কিন্তু তা নয়, কোন কোন ক্ষেত্রে বাড়াইছে, কোন কোন ক্ষেত্রে বাড়ায়নি, এরকম একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছে। এখন তেলের দাম কমে গেল, তেল পরিবহন আলারা বলবে যে ওই সময় আমাদের মুখ বন্ধ করে রেখেছিলেন, এখন আমাদের কমাতে কোন সাহসে বলবেন? আমরা যে এই 3-4 বছর ধরে যে এই যে ডেপ্রিসিয়েশন কস্ট নিয়ে অমুক নিয়ে তমুক নিয়ে 4-5 বছর আগে একবার ভাড়া বাড়াইছিলাম, তারপরে আর বাড়াইনি, আপনি এর মধ্যে বেতন অর্ধেক ডাবল করে দিয়েছেন, আমাদের বেতন দিতে হবে, এসব করতে হবে, এসব হিসাব তারা একটা বিস্তর হিসাব নিয়ে আসবে। আর এই মূল্য বৃদ্ধির প্রস্তাব মালিকরা আনবে না, কারণ মালিকরা বাড়ানোর প্রস্তাব আনে, কখনো কমানোর প্রস্তাব আনে না। কমানোর প্রস্তাব আনতে হবে সরকারকে, সরকার তো কোনোদিন কমানোর প্রস্তাব আনেনি, সরকারের তো ইতিহাসে নেই, চরিত্রে নেই, সে কমাতে চায়। সে তেলের দামে কমানোর প্রস্তাব আনতে যে আবার আর এক জায়গায় বাড়ানোর প্রস্তাব নিয়ে চলে এসছে। তা মালিকরা কেন কমানোর প্রস্তাব আনবে? আপনি দাবি কেমনে করব? ওনাকে কেমনে করে বলবো কোন সাহসে যে আপনি কমানোর প্রস্তাব নিয়ে আসেন? যে সরকার আমার প্রতিনিধিত্ব করে, সে আমার স্বার্থ দেখে না, আমার সেবা করে না, যাকে কনস্টিটিউশনালি যে অবলাইজড, সে যে কাজটা করে না, সে আরো তার মুনাফা করার জন্য মানে ফন্দি ফিকির কায়দা কৌশল তৈরি করে, সেখানে উনি করবে না এটা আমি আশা করি। কেউ, উনি তো ব্যবসা করতে এসছেন। উনি যে বললেন যে এই ফন্দি ফিকির চলছে, তাহলে তার মানে দাঁড়াচ্ছেটা কি? 3000 কোটি টাকা পেট্রোল এবং অকটেন। এখন আসেন আমি এটা বলি বাস ভাড়ার ক্ষেত্রে, তাহলে বাস ভাড়ার ক্ষেত্রে কি হবে? আপনি এখন বাস ভাড়া ধরেন কমিয়ে দিলে এর আগে গ্যাস চালিত ভাড়া বাসগুলো যা ভাড়া ছিল তার থেকে উঠে গেছে, উঠে যে এখন একটা থিওরিটিক্যালি ভারসাম্যহীন হয়ে আছে। তেলের বাস ভাড়া কম, গ্যাসের বাস ভাড়া বেশি, বাস্তবে কতটা কম বেশি আছে আল্লাহ জানে, আমি জানি না, আমিও যদিও একজন যাত্রী। এটা কমায় আরো কমালেন, এই গ্যাপ, এই অসমতা আপনি কি টিকায় রাখতে পারবেন? সরকার কি এটা কখনো বিবেচনা করেছে যে আমি এখন পরিবহন ভাড়া যদি কমাইতে বলি, কমিয়ে দিই, গ্যাসের ভাড়া বেশি তারা পাবে মালিকরা, আর এরা কমে যাবে। মাঝখানে আমি শ্রমিকদের, আমি আমার কর্মচারীদের ডাবল বেতন করে দিছি, ওদের বেতনও ডাবল হয়ে গেছে, সেটা যদি ভাড়ার উপরে যদি আমি সমন্বয় করতে যাই, তাহলে যে জায়গায় আছে সে জায়গা থেকে বাড়াতে হবে। তেলের যেটা বাড়ালাম এটা কম্পেনসেট করে কোন জায়গায় যাবে, এই হিসাবপত্রকে সরকার করে সরকারকে এই ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিজে থেকে আনতে হবে, মালিকরা কোনোদিন আনবে না। মালিকরা আনবে না আপনি ভাড়া বৃদ্ধি। এখানে একটা ফার্নেস ওয়েল ছিল কিছুদিন আগে, যেটা হয়েছে, সেখানেও কিন্তু একটা ব্যাপক এবং ফার্নেস ওয়েল ব্যবহার কারা করে এটা আপনি ভালো করে জানেন, বিদ্যুৎ ফার্নেস ওয়েল ব্যবহার করে। তো আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? জনগণের পকেটে কি যাবে? জনগণের পকেটে সারা জীবন তো আপনি জনগণের পকেটে তো কিছুই নয়। জায়গায় যে ফাইন্যান্সিয়াল বললেন বা এই জায়গায় যে বিদ্যুতে যেটা হয় আপনি দেখেছেন, সেই ক্ষেত্রে খরচ কমে আসছে, কিন্তু প্রস্তাব আনছে বাড়ানোর। সুতরাং জনগণের পকেট কাটা অব্যাহত থাকছে। প্রসঙ্গক্রমে দেখেন রেলের নিয়ে কথা হলো, রেলে কিন্তু সরকার কিছুদিন আগে কি বললো, তার 800 কোটি টাকা লোকসান, যার জন্য এই লোকসান পোষানোর জন্য সে কিন্তু ভাড়া বাড়িয়ে দিল ফেব্রুয়ারি মাসে। জাস্ট ফেব্রুয়ারি মাসে ভাড়া বাড়ালো, কোনো উন্নতি নাই, অমুক নাই, তমুক নাই, আবার এই যে দাম কমছে এটাই। অর্থাৎ সরকার যে গান এতদিন ধরে গাইলো যে লাস্ট 3 মাসে সে 2000 কোটি টাকার উপরে লাভ করলো, এবং এখানে ট্যাক্স ভ্যাট বাদেই কিন্তু এই হিসাবটা বিপিসি আমাদেরকে যেটা দিল তার থেকে, এবং গত বছর সে 6000 কোটি টাকা, এবং ট্যাক্স ভ্যাট ধরলে এটা 10,000 কোটি টাকার উপরে বিশেষজ্ঞরা যে হিসাব দিয়েছেন, তাহলে সে নিজেই এই টাকাটা জনগণের পকেট কাটার কাজটা কিন্তু করছেন। করে এই টাকাটা কোথায় যাচ্ছে, ডেভেলপমেন্ট খাতের নামে কি হচ্ছে ওটা দেখলেন। এখন আপনি বাস বললেন, এখন উন্নয়ন তো বাসে যেয়ে ঠেকছে আর কি,
পরিস্থিতিটা এরকমের জায়গায়। সুতরাং যেটা বাস দেখা কিনতে যাচ্ছে যাচ্ছে টাকা। এখন এই যে জ্বালানি তেল কমানোর নাগে, শব্দটা আমি আবারও একটু রিপিটেশন হচ্ছে, যে এইটা যে নাটক মঞ্চস্থ করলো সরকার, সেটা বাইরে যেন এরকম একটা চেহারা দেখানো যে দাম কমালাম, কিন্তু আসলে দাম কমানোর থেকে সবচেয়ে বড় ঘটলো ওই যেটা বললেন 3,000 কোটি টাকার উপরে বড় লোকের পকেটে এই টাকাটা ঢুকিয়ে দিল 1 বছরে, মালিকের পকেটে টাকা ঢুকিয়ে দিল, আর জনগণের পকেট কাটা মোটেই থামলো না। তাহলে তো প্রিন্স এবং ভাই এই যে এটাই কম হলো জায়গা যে আপনি আছে, যে কমালেন হ্যাঁ। তাতে সরকার তো একটা লস হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। তো টাকাটা সরকারের কাছে থাকলেও তো কোনো না কোনো জায়গায় ডেভেলপমেন্টে আপনি বাঁশ দিয়ে করেন না রড দিয়ে করেন হতো, কিন্তু এখন যেটা হবে এটা তো পুরো পকেটে চলে যাবে, একেবারে চলে যাবে। যার জন্য আমরা যেটা বলেছি, না, দোষ আমাদের আগে যে বক্তব্যটা ছিল যে দেখেন জ্বালানি তেলের যখন দাম বাড়ে তার আগে যে হলো গণশুনানির নামে যেটা হয়, এবং আপনাকে বলি এটা বলতো কত কথা আর বলতেই করে, যে ওই যে বললেন যে 22টা বা যে কটা পয়েন্ট আছে, আমরা যেহেতু কখনো আমন্ত্রণ পাইনি জানি না তো, কিন্তু একটা বাস রংচং থাকবে, তার ডিজেল মোবিল পাল্টানো হবে, এবং তাদের নাকি গ্যারেজে থাকে, রাস্তায় কোনো বাস টাস থাকে না, তার ভাড়া এই ধরনের গ্যারেজের ভাড়া অনেক দিয়েই কিছু। কিন্তু এবং একটা মানে 75 থেকে depreciation এর 80% কখনোই নাকি বাস ফুলফিল হয় না, এইরকম নানা ইস্যু করে তার কিন্তু টাকা নির্ধারণ এবং ব্যাংক রেট টেট এইসব সহ, তারপরেও কিন্তু গাড়ির মূল্য গাড়ির মূল্য বুঝছেন 40 লাখ টাকা নিচ্ছে না, 10 লাখ টাকা দিয়ে গাড়ি তার কিনে। মানে হচ্ছে আমি বলছি এই হিসাবটা করে কি, যখন জ্বালানি তেলের দাম বাড়বে তার আগে এই তথাকথিত এই ধরনের একটা সমন্বয় কমিটির মিটিং করে আগেই বলে দেয় এইটা হবে। আমরা সরকারকে যার জন্য প্রথম দিকেই বলে আসছি তেলের এবং এইখানে যেমন দাম কমাতে এবং দাম কমানোর আগে জনগণের প্রতিনিধি নিয়ে বৈঠক করে কোথায় কতটুকু কমানো হবে এইটা নিশ্চিত করেই দাম কমায়, এটা কিন্তু আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল। এবং যেখানে যে সমন্বয়হীনতা আছে, ওই যে গ্যাস এবং কি বলে পেট্রোল অক্টেনের কথা বললেন, এবং এইখানে বড় লোক ব্যবহার করে যে কার, এই জায়গায় তো আমরা মনে করি গ্যাস দেওয়ারও কোনো প্রয়োজন নাই, এই জায়গায় আমি গ্যাসটা এখানে নষ্ট কেন করব, এটা তো অপ্রয়োজনীয়। এবং গ্যাসের চালিত বাস এবং ডিজেল চালিত বাস যে ভাড়া বৈষম্য দীর্ঘদিন টিকিয়ে রেখেছে, এইখানে একটা অভিন্ন জায়গায় করা দরকার। এই কাজটা করা ছাড়া এ ধরনের দাম কমানো জনগণের কল্যাণ বয়ে আনলো না, এখন বরঞ্চ এই টাকাটা সবই এই বড় লোকের পকেটে গেল। এখন জনগণকে এই ক্ষেত্রে আমরা যদি আরো ভয়েস রেজ না করতে পারি, তাহলে যে অবস্থা চলছে এরকম অনেকদিন। রুস্তম, আপনি শুনলেন তো, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে হলো যে সরকারি কোষাগারে যে টাকাটা জমা হতো সেই টাকাটা জনগণের যাতে ভালো হয় সেজন্য কমানো, কিন্তু মজার ব্যাপারটা হলো জনগণের কোনো সুফল পেল না। আরেকটা জিনিস গভর্নমেন্টের পলিসির কারণে যদি সেই সুফল না পায় তার জন্য আমরা তো এর জন্য দেই না, কিন্তু যেমন যে বললেন না আপনি পণ্য পরিবহন ওটা নাই আপনাদের আন্ডারে, না আমাদের আন্ডারে নাই, আমরা তো বলে আসছি এইটাও একটা রেট নির্ধারণ করা থাকা উচিত সরকারের। আমরা চাই, আমরা তো দাবি করি সেটা করে এরা এই তল দিয়ে এতদিন ধরে আছে, সরকারি ভাবে এটা একটা রেট থাকা উচিত, এটা নির্ধারণ করা উচিত। নির্ধারণ না হলে চিরাং থেকে আপনার ইচ্ছা হলো আজকে ট্রাক নাই, আপনি বললেন 10,000 টাকা না দিলে যাতে করতে না পারি, মনোবলী অত্যাধিক করতে কেউ না পারে, তার জন্য সরকার এটা করা উচিত। আমরা এটা দাবি করি যে এটা নির্ধারণ করিয়া দেওয়া উচিত, যাতে একচাটিয়া বা মনোবলী ব্যবসা কেউ করতে না পারে। ব্যবসা তো ব্যবসায়ী। এবার আসেন ফার্নেস অয়েল নিয়ে আসেন। ফার্নেস অয়েলে এবার ফিরে আসি। সরকার দাম উনি দাবি জানিয়েছেন অ্যাটলিস্ট যে এই যে তল দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছিল যুগের পর যুগ, খাবার আমাদের উপরে আসতেছে, তাহলে উনি দাবি করবেন এই যে আমাদের ট্রাক পণ্য পরিবহন সেক্টর, আমি একবারে বাস্তব কথা এটা হলো যে অধিকতর প্রতিযোগিতামূলক বাজার এটা। এরপরে উনি চাবেন যে ছোট ছোট ট্রাকগুলো আমি বাজারে ছেড়ে দিয়েছি, আপনার কথা মতো আপনি এই দামে আমি পণ্য না হলে আমি নিচ্ছি না, এর চেয়ে কম দামও নিচ্ছি না, বেশি দামও নিচ্ছি না, তাহলে পাওয়ার প্ল্যান্টের মতো বিদ্যুৎ না তৈরি করো, ক্যাপাসিটি পেমেন্ট যেমন আপনি দিচ্ছেন, আমার সব পণ্য আমি পরিবহন করি না করি আমার এখানে একটু কথা বলতে চাই, সেটা যে ছোট গাড়ি রাষ্ট্রীয় পলিসি আমরা দীর্ঘদিন থেকে জেনে আসছি যে যানজট না যাতে না হয় কমায় রাখা যায়, তার এই জন্য ছোট গাড়ি নিরুৎসাহিত করার জন্য বড় গাড়ি করে, কিন্তু বাস্তবে কি তা হচ্ছে? হ্যাঁ, প্রতি মাসেই হচ্ছে, প্রতি মাসেই ছোট গাড়ি বাড়ছে। এইটা তো হচ্ছে সরকার দেখছে না কিভাবে ছোট গাড়ি বাড়ছে বলে সরকার সবকিছু ছোট করে নিয়ে আসছে, যে অকটেন এবং ইয়ার ক্ষেত্রে 10 টাকা আর ডিজেলের ক্ষেত্রে 3 টাকা। আমার 5,500 গাড়ি আছে 1500 কেজির থেকে 3,000 কেজি ক্যাপাসিটি আমার এই ঢাকা শহরে বসে আছে, দিনের বেলা চলতে পারে না, অথচ
1000 কেজির গাড়ি, এই যে হলুদ রঙের দেখেন কত গাড়ি নামানো এইবার হয়েছে, আসি এগুলো আমরা- 1 লক্ষ গাড়ি আমরা এসেছে ফার্নেস নামানো অয়েলে ফিরে আসি। হয়েছে। এগুলো কেন আনা হলো? ফার্নেস অয়েলে শেষ পর্যায়ে আছি, হ্যাঁ, সরকার ফার্নেস। যখন বলল যে আমি জ্বালানি তেলের দাম সমন্বয় করব না, তখন সরকার একথা বলেই যে কাজটা করলো, 11টা পাওয়ার প্ল্যান্টের তাদের সরাসরি তেল আমদানি করার সুযোগ দিয়ে দরপতনের সুযোগ তাদের দিয়ে দেওয়া হলো, তাদের 10% আপনার সার্ভিস চার্জ দেওয়া হলো, তাদের ট্যাক্স ভ্যাট মওকুফ করে দেওয়া হলো। তাতে করে তারা কি হলো, জ্বালানি পরিবহন ব্যয় বাবদ সরকার যেমন 5 টাকা পায়, ট্যাক্স ভ্যাট বাবদ 7 টাকা পায় 12 টাকা, তার উপরে 12% দিয়ে তাদেরকে এখন বিদ্যুৎ ব্যবসা করে বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি পেমেন্ট বাবদে তারা পয়সা পেয়ে তাদের এই বিনিয়োগ সিকিউরিটি তারা একভাবে নিয়েছে, অর্থাৎ তখন তারা মুনাফা করেছে দরজা দিয়ে, আর এখন তেল আমদানি করে তাদের মুনাফা করার সুযোগ দিয়েছে, সে টাকা আসা দিল জ্বালানা দিয়ে। তাহলে তারা এই ধরনের মালিকদের এই দর পতনের সমন্বয় না করার সিদ্ধান্ত নিয়ে যখন সরকার চিৎকার করতেছে বা বাতচিত করতেছে, তারই আড়ালে ফার্নেস অয়েল বেসরকারি খাতে এই কাজটা করলো, করে এই ধরনের ব্যবসার ব্যবস্থা করলো, যেটাকে আমরা মনে করি অসাধু ব্যবসা। ওটা যদি না করতো তাহলে তো এই টাকাটা আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে সরকারের কাছেই তো থাকতো, বাস দিয়ে উন্নয়ন করলেও তো উন্নয়ন হতো রোডের জায়গায়, যে প্রশ্নটা আপনি বলেছেন সেই জায়গাটা আমিও সেইটা আক্ষেপ করে বলতে চাই। এবার আসেন, যদি ওই সমতা কিছুই যদি না করতো সরকার, যে ঠিক আছে আমি শুধু বিদ্যুৎ উৎপাদনে এই সুযোগটা বেসরকারি খাতের যেমন দিলাম, সমতা নিশ্চিত করার স্বার্থে, এটা সমতা নিশ্চিত করা একটা ন্যায্যতা, এটা ন্যায় বিচার আমি সরকারি খাতকেও দেবো, যেহেতু সরকারি খাত বেসরকারি খাতের মধ্যে ব্যবসায় লেভেল প্লেইং ফিল্ড হওয়া দরকার, প্রতিযোগিতা হওয়া দরকার, সুষ্ঠু প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য এই সুযোগটা যদি দিত, আজকে বিদ্যুতের দাম কমানো যেত। আজকে কোনো কিছুই বাড়ানোর দরকার, তেলের দামও কমানোর দরকার ছিল না, তাতে ভাড়াও বাড়তো না, কিছুই হতো না, সবকিছু একটা ভারসাম্য অবস্থায় থাকতো। সরকারি শুধু প্রতিষ্ঠানগুলোকে- এইটুকু করতো, হ্যাঁ। এইটুকু যদি করতো, এই গেল একটা দিকের কথা। শেষ পর্যায়ে আছে কিন্তু, দুইটা স্যার। বিষয় হচ্ছে যে এই যে মুনাফার টাকাটা, এই টাকাটা দিয়ে বলতো যে আমি তোমাদের কিচ্ছু সমন্বয় করব না, এই টাকা দিয়ে আমার তেল আমদানি করতে যত হাজার কোটি টাকা লাগে আমি বিদেশি ব্যাংক থেকে লোন নিই উঁচু সুদে, সেই সুদটা দেব না, এই টাকা দিয়ে আমি দীর্ঘমেয়াদী তহবিল তৈরি করব, তাতে করে জ্বালানির পরিবহন ব্যয় কমে যাবে। এই কথাটা যদি বলে যেত, মানুষ খুশি হয়ে যেত, ঠিক আছে আমরা যা দিচ্ছি দিয়ে যাব। তারপরে যদি বলতো শিল্প খাতকে আমি তোমাদের গ্যাস দিতে পারছি না, তোমরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছো, ব্যাংকের সুদে আটকে পড়েছো, তোমাদেরকে আমি বিদ্যুৎ আমদানিতে বেসরকারি খাতে যে সুযোগ সুবিধা দিচ্ছি সেইটাই দিচ্ছি, দয়া করে তোমরা আর গ্যাস দেও না, তোমরা এইটাতে চলে যাও। ওরা খুশি হয়ে ওইটাতে চলে যেত, এই প্রণোদনা ওরাও চাচ্ছিল। তাহলে গ্যাস আজকে 2023 সাল থেকে আর পাওয়া যাবে না, ওটা অন্তত 30 সাল পর্যন্ত এক্সটেনশন হতো, এবং দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহটা আমরা স্বল্প ব্যয়ে অন্তত ব্যয় বৃদ্ধির প্রবণতাটা রোধ করে আমরা এটা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারতাম। এই তিনটা জায়গাটাকে যদি আপনি কমন একটা কেসের মধ্যে ফেলে যদি আপনি জ্বালানি ক্ষেত উন্নয়নের কৌশলটা বিনির্মাণ করতেন, যেসব আমদানিকারক তেল আমদানিকারক দেশরা এই দরপতনকে যেভাবে কাজে লাগিয়েছে, সেইভাবে যদি আমরা এভাবে কাজে লাগাতাম, তাহলে আমরা একটা বিচক্ষণ জাতি হিসেবে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতাম। সময় শেষ হয়ে গেছে স্যার। কিন্তু সেইটা না করে আমরা কি করলাম, সরকার তার আদর্শিকদারিকাতে সরে যে ব্যবসা বান্ধব অসাধু ব্যবসা নিজে করাইছে, অন্যকে করতে দিয়েছে। কি দুর্ভাগ্য আমাদের। একটা সেন্টেন্স আপনি কি বলবেন? না, আমি ডক্টর শামসুল একদম শেষ মিনিটে। সম্পূর্ণ একমত। সরকারের এই যে তথাকথিত মুক্ত বাজারের নামে যেটা করতেছে, এটা যে লুটপাটের তাই চলছে, এবং একেবারেই পরিকল্পহীনতা, কিছু অসাধু মানুষকে সুযোগ দেওয়া, এবং নিজে যে যারা অসাধু মানুষকে সুযোগ দেয় সে যে কাজটাও করে সেটা অ্যাকচুয়ালি অসাধু হয়, জনগণের স্বার্থে কাজ করে না। সুতরাং জনগণ যদি এইখানে রুখে না দাঁড়ায়, তাহলে এর থেকে পিছু হটার সুযোগ নাই। আমি জনগণকে আহ্বান জানাবো, এই অন্যায়, অত্যাচার এবং অবিচারজনক কাজের বিরুদ্ধে আসেন আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াই। তাহলে আমরা কি আশা করব যে বাস ভাড়া কমানোর জন্য কোনো মিটিং খুব দ্রুত হবে? ইনশাআল্লাহ আমরা মিটিং করব, কারণ এটা তো আমরা তো জাতির থেকে আলাদা কিছু না, আমরা তো এই জাতির চাহিদা আমরা বুঝি না, অবশ্যই জাতির বক্তব্য আমরা দেখতে পাচ্ছি না, অবশ্যই আমরা মিটিং করব। আশা করব রুস্তম ভাই আপনি খুব তাড়াতাড়ি আমরা এর সুফলটা পাবো। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।